আজ আমরা আলোচনা করব ইমুভেবল প্রপার্টি অর্থাৎ জমি বাড়ি এই সমস্ত সম্পত্তির উপর কিভাবে ক্যাপিটাল গেন ক্যালকুলেশন করতে হবে এবং কত টাকা ট্যাক্স দিতে হবে সেই বিষয়টা আলোচনা করব। এ প্রসঙ্গে বলা দরকার 23শে জুলাই 2024-এ যে বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন, সেই বাজেটে একটা উল্লেখযোগ্য অংশ ছিল যে ক্যাপিটাল গেনের উপর একটা বিরাট পরিবর্তন করা হয়েছিল। সেই পরিবর্তনটা ছিল ইন্ডেক্সেশন বেনিফিটটাকে অ্যাবলিশ করা হয়েছিল। তাই নিয়ে কর বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হয়। এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে অর্থমন্ত্রী ফাইন্যান্স বিল পেশ করবার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইন্ডেক্সেশন বেনিফিটটাকে রেস্টোর করেন এবং বলেন যারা ইন্ডেক্সেশন বেনিফিট নেবে তারা পুরনো ট্যাক্স স্ট্রাকচার তাদের নিতে হবে, অথবা তারা ইচ্ছে করলে নতুন ট্যাক্স স্ট্রাকচার উইদাউট ইন্ডেক্সেশন নিতে পারে। দুটোই বহাল থাকলো। কিন্তু 23/7/24 পরে যে সমস্ত প্রপার্টি কেনা হবে সেগুলোর ক্ষেত্রে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যাবে না। সেক্ষেত্রে শুধুমাত্র 12.5% রেট অফ ট্যাক্স দিতে হবে উইদাউট ইন্ডেক্সেশন। এখন আপনাদের ভিতর অনেকেরই মাথায় প্রশ্ন উঠবে, আরে ইন্ডেক্সেশন বেনিফিটটা জিনিসটা কি? আসলে ধরে নিন আপনি আজ থেকে 30 বছর আগে 10,000 টাকা দিয়ে একটা প্রপার্টি কিনেছেন, জমির টুকরো কিনেছেন। তখনকার 10,000 টাকা আজকে সেটা যখন বেচছেন তার দাম হয়তো 1 লাখ টাকা। তাহলে কি 10,000 মাইনাস 1 লাখ, আমরা সাধারণ পাটিগণিতে যেটা বুঝি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হচ্ছে লাভ। তাহলে কি আমার 90,000 টাকা লাভ হলো? না, তখনকার 10,000 টাকাটা আজকের মূল্যে কত হবে সেটা আমাকে আগে বের করতে হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সেই ব্যবস্থাটা করা আছে, তাকে বলে ইন্ডেক্সেশন। 2001-2 সালকে 100 ধরে বেসটাকে ধরা হয়েছে 100। সেই অনুযায়ী প্রতি বৎসর প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারে ইন্ডেক্সেশন, ইনফ্লেশন যে হারে হয় সেই হিসেবে এই রেটটাকে পরিবর্তন করা হয়। তাকে বলা হচ্ছে CII, কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স। সেটা আমরা দেব, আপনারা দেখবেন, আমি এখানে দিয়ে দেব। তার আগে আমরা একবার দেখে নিই যে কি করে একটা পারচেস প্রাইসকে ইন্ডেক্সেশন প্রাইসে কনভার্ট করা হবে। ধরে নিন একটা জমি 2010-11 সালে পারচেস করা হয়েছে 5 লাখে, সেটা 2024-এ মানে 2024-25 সালে বিক্রি করা হয়েছে 15 লাখে। তাহলে এটার ইন্ডেক্সড ভ্যালু কত, অর্থাৎ রিভাইজড পারচেস ভ্যালুটা কত ধরব? সেই জন্যে এটার নিয়ম হচ্ছে কস্ট প্রাইস মাল্টিপল বাই কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স in which the property was sold divided by index price in the year of purchase। এখানে বেরোবে প্রায় 10.5 লক্ষ টাকা ভ্যালু বেরোবে। এইটা হচ্ছে আমার ধরে নেব রিভাইজড কস্ট প্রাইস। আশা করি ইন্ডেক্সেশন, ইনফ্লেশনের এই অঙ্কটা বোঝাতে পারলাম। আমি ইন্ডেক্সেশনের চার্টটাও এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে এখনই
লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর কমেন্ট করুন যে কেমন লাগছে এবং কী ধরনের ভিডিও পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, ব্যাংকিংয়ের উপর কেমন ভিডিও আপনারা পেতে চান। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের অনুরোধ লাল সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং আপনি আমার এই যাত্রাপথের শরিক হয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমরা খুব তাড়াতাড়ি ল্যান্ডেড প্রপার্টি, বিল্ডিং, এই সমস্ত যে ক্যাপিটাল অ্যাসেটস, তার ট্যাক্সের ব্যাপারে কিছু বিষয় আলোচনা করে নিই। কোন ইমুভেবল প্রপার্টি ক্যাপিটাল গেইনের আওতায় আসবে না? নর্মালি জেনে রাখা ভালো যে এগ্রিকালচার ল্যান্ড ইন রুরাল এরিয়া এই ক্যাপিটাল গেইন চর্চায় আসবে না, তার উপর কোনো ট্যাক্স দিতে হবে না। এবার আমরা বলি ক্যাপিটাল গেইন দু প্রকারের। এক হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, 2 বছরের হোল্ডিং, 2 বছরের বেশি হোল্ডিং হলে, হোল্ডিং পিরিয়ড হলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন। কিন্তু এখানে আবার একটা জিনিস মনে রাখতে হবে, আমি আজকে একটা প্রপার্টি ইনহেরিট করেছি আমার বাবা, মা বা ঠাকুরদার কাছ থেকে, সেটা আমি 6 মাস বাদে বিক্রি করে দিলাম, তাহলে এখানে আমার হোল্ডিং পিরিয়ড 6 মাস, তাহলে কি এটা শর্ট টার্ম? না, এখানে হোল্ডিং পিরিয়ড ধরা হবে আমি যার কাছ থেকে ইনহেরিট করেছি সেই ডেট থেকে সেল ডেট পর্যন্ত পিরিয়ডটাকে হোল্ডিং পিরিয়ড ধরা হবে। এই টেকনিক্যাল বিষয়টা একটু মাথায় রাখা দরকার। আর এই প্রসঙ্গে আর একটা ইনহেরিটেন্স প্রপার্টির ক্ষেত্রে মনে রাখা দরকার, আপনি যখন কোনো প্রপার্টি ইনহেরিট করছেন তখন কিন্তু আপনার কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকবে না, আপনার কোনো রকম ট্যাক্স দিতে হবে না। শুধুমাত্র যে মুহূর্তে আপনি ইনহেরিটেড প্রপার্টিটা বিক্রি করবেন তখন আপনি ট্যাক্সের নেটের আওতায় আসবেন, আপনাকে ট্যাক্স দিতে হবে। ইনহেরিটেন্স ইজ নট সাবজেক্ট টু এনি ট্যাক্স। একমাত্র এই প্রপার্টিগুলো যখন আমি সেল করব তখন আমার ক্যাপিটাল গেইনের প্রশ্ন আসবে, এটা মাথায় রাখবেন। এগুলো অনেক সময় অনেক জায়গায় আলোচনা হয় না, এই জন্য আমাদের একটু গ্রে এরিয়া থেকে যায়। আমি আজকে এই গ্রে এরিয়াগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করি। এবার আমরা আলোচনা করব যে ট্যাক্স রেট কী ছিল এই বাজেটের আগে পর্যন্ত। শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে কোনো আলাদা ট্যাক্স রেট ছিল না, আপনার যে নর্মাল ইনকামের হিসেব হবে তার সাথে এই ইনকামটা যোগ করে আপনি নর্মাল যে স্ল্যাবে পড়বেন সেই স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আর আপনি যদি 2.5 লাখ 3 লাখের যে যার যেমন ট্যাক্সের ভিতর না আসেন, তার নিচে থাকেন, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, ক্যাপিটাল গেইনের জন্য কোনো ট্যাক্সই দিতে হবে না। কিন্তু লং টার্ম ক্যাপিটালের ক্ষেত্রে আগে ইন্ডেক্সেশন বেনিফিটটা ছিল, ইন্ডেক্সেশন বেনিফিটটা ছিল এবং 20% ট্যাক্স রেট ছিল। এইবারের বাজেটে ইন্ডেক্সেশন বেনিফিটটাকে অ্যাবলিশ করা হলো, যদিও পরে আবার রেস্টোর করা হয়েছে। বলা হয়েছে ইন্ডেক্সেশন বেনিফিট নিলে 20% ট্যাক্স দিতে হবে এবং ইন্ডেক্সেশন বেনিফিট না দিলে 12.5% ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে লং টার্মের ইয়ে। কিন্তু 23/7 যেদিন বাজেট পেশ হয়েছে তারপরে কোনো প্রপার্টি অ্যাকোয়ার করলে এবং সেটা পরবর্তীকালে সেল করলে ইন্ডেক্সেশনের কোনো বেনিফিট পাওয়া যাবে না, সেখানে নর্মাল কোর্সে আপনি 12.5% রেটে ট্যাক্স আপনাকে দিতে হবে। এবার আমরা বরং আলোচনা করি যে একটা ইনহেরিটেড প্রপার্টি, সেটা হয়তো আমার দাদা, বাবা কি ঠাকুরদা আজ থেকে বহু বছর আগে, 30 বছর, 40 বছর, 50 বছর আগে কিনেছে, তাহলে তার ভ্যালুটা আমি কি করে নির্ধারণ করব? 2001-2 সাল থেকে ইনফ্লেশনের যে ইন্ডেক্স রেট সেটা ঠিক করা হয়েছে, তার অনেক আগে কেনা হলে কি করব? সেই জন্যে বলা হয়েছে ফেয়ার মার্কেট ভ্যালু আগে বের করে নিতে হবে। এপ্রিল 2001-এ
আপনার ওই প্রপার্টির ফেয়ার মার্কেট ভ্যালু কত সেটা বের করে নিতে হবে। এই ফেয়ার মার্কেট ভ্যালু বের করার জন্য কতগুলো পদ্ধতি আছে, যে ওই জাতীয় প্রপার্টি, ওই এলাকার আরও দুটো তিনটে প্রপার্টি ওই সময় কী রেটে বিক্রি হয়েছে সেই রেটটা আমরা নিতে পারি, বা সরকারের যে সার্কেলের বিভিন্ন সার্কেলের জন্যে জমির যে রেট করা আছে সেই রেটটা আমরা নিতে পারি। এরকম নানা রকম বিষয় কতগুলো পয়েন্ট দেওয়া আছে। কিন্তু সবচেয়ে অ্যাকসেপ্টেড ইনকাম ট্যাক্সের কাছে সবচেয়ে অ্যাকসেপ্টেড পদ্ধতি হচ্ছে গভর্নমেন্ট রেকমেন্ডেড বা রেকগনাইজড কোনো ভ্যালুয়ার দিয়ে আমার ওই প্রপার্টিটার ভ্যালুয়েশন 2001 এপ্রিলে করে নিতে হবে। করে নেওয়ার পরে এইবার আমি ওটাকে ইন্ডেক্সেশনে ফেলে তার ক্যাপিটাল গেইন হিসেব করব। অর্থাৎ তখনকার 500 টাকা কি 5000 টাকায় যে প্রপার্টি কেনা হয়েছিল, আগে সেটাকে দেখতে হবে 2001 দাঁড়িয়ে ওই প্রপার্টিটার ভ্যালুয়েশন কত হতে পারে। সেইটা হচ্ছে ওর ফেয়ার মার্কেট ভ্যালু, এফএমভি। এবার এফএমভি অথবা কস্ট প্রাইস, ইনকাম ট্যাক্স অ্যাক্টে বলা হচ্ছে এফএমভি অথবা কস্ট প্রাইস, হুইচ এভার ইজ হায়ার, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা আমার অ্যাকুইজিশন প্রাইস হলো। এবার এই অ্যাকুইজিশন প্রাইসটাকে ইন্ডেক্সডে কনভার্ট করতে হবে। এবার আমরা একটা ক্যালকুলেশন করি। রাম একটা বাড়ি কিনেছে 2003-04 ফিনান্সিয়াল ইয়ারে 2 লক্ষ টাকায়, এবং সেটা 22-23 ফিনান্সিয়াল ইয়ারে 10 লাখ টাকায় বিক্রি করেছে। তাহলে তার ক্যাপিটাল গেইন কত হবে, কিভাবে হিসেব করব? তাহলে সে কিনেছে কোন ফিনান্সিয়াল ইয়ারে? 2003-04। এবং আপনাদের ওই সিআইআই ইন্ডেক্স চার্টে দেখবেন 3-4-এর বেস হচ্ছে 109, আর বিক্রি করেছে 2022-23। 22-23-এর বেস হচ্ছে 331। তাহলে আমাদের এবার অ্যাকুইজিশন কস্ট বের করতে হলে আমাদের পারচেস প্রাইস হচ্ছে 2 লাখ। তাহলে 2 লাখ মাল্টিপ্লাই বাই 331 ডিভাইডেড বাই 109, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 6,07,000। আমরা বিক্রি করেছি 10 লাখে, তাহলে সে 3,93,000 হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। এবং এর সাথে বলা হচ্ছে কি, ধরুন আপনার একটা একতলা বাড়ি ছিল, আপনি সেটা দোতলা করেছেন, তাহলে ইমপ্রুভমেন্ট হলো। এই ইমপ্রুভমেন্ট কস্টটাও ইন্ডেক্সেশন করে আপনি 50,000 টাকা কি 1 লাখ টাকা খরচ করেছেন দোতলা করার জন্যে বা অন্য কোনো ইমপ্রুভমেন্ট করার জন্যে, সেক্ষেত্রে এর উপরও এরকমভাবে ইন্ডেক্সেশন করে সেটাও কস্ট প্রাইসের সাথে যোগ করতে হবে, মানে সেল প্রাইসের সাথে বিয়োগ করতে হবে। আর কি বেনিফিট পেতে পারি? বিক্রি করার সময় আমার রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটিস এবং অফিসিয়ালি কোনো ব্রোকারেজ থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি দিই, সেই ব্রোকারেজটাও আমার সেল প্রাইস থেকে বাদ যাবে। তাহলে আমার ক্যাপিটাল গেনের চাপটা অনেকটা কমে যাবে। এবার আমরা আলোচনা করি একটা ইনহেরিটেন্স প্রপার্টি কি করে আমরা ক্যালকুলেট করব। ধরে নিন আমি একটা প্রপার্টি ইনহেরিট করেছি, যেটা আমার বাবা 1970 সালে 50,000 টাকায় কিনেছিলেন, এবং সেটা আমি 2020 সালে 10 লক্ষ টাকায় বিক্রি করি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে 2001-02-এর অ্যাকুইজিশন ভ্যালুটা, ফেয়ার মার্কেট ভ্যালুটা বের করা, এবং তারপরে ইন্ডেক্সেশন করা, তারপরে যা কাজ। এবং এই ফেয়ার মার্কেট ভ্যালু আগেই আলোচনা করেছি, করার জন্য একজন ভালো গভর্নমেন্ট রেজিস্টার্ড ভ্যালুয়ারকে দিয়ে করাতে হবে। এবং এখানে করার সময় সে যেন যথেষ্ট দক্ষ হয়, তার কারণ ভ্যালুয়েশন করার সময় ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে।
অর্থাৎ আপনার প্রপার্টিটা কোন জায়গায়, হাইওয়ের উপর না ন্যাশনাল হাইওয়ের উপর, না এমনি রাস্তার বড় রাস্তার উপর, না গলির ভিতর, মেন রোড থেকে কত দূরে, সেটা কোনো কর্নার প্লট কিনা, বিল্ডিংটা কাঁচা বিল্ডিং না পাকা বিল্ডিং, বিল্ডিংটা ফ্লোরটা মোজাইক না মার্বেল না টাইলস, এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনায় রাখতে হবে। যিনি করবেন তিনি যথেষ্ট দক্ষ হতে হবে, করে যে ভ্যালুয়েশনটা তিনি এপ্রিল 2001 করলেন সেই ভ্যালুয়েশনের উপর দাঁড়িয়ে আমার ইন্ডেক্সেশনটা করতে হবে। এক্ষেত্রে আমি করলাম কি, বিক্রি করলাম 10 লাখে, পারচেজ ভ্যালু আমার বাবা কিনেছিল সেই বহুদিন আগে 50,000 টাকায়, এর ফেয়ার মার্কেট ভ্যালু 1/4/2001 সার্টিফাইড ভ্যালু আর 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার উপর দাঁড়িয়ে আমার ইন্ডেক্সেশন 300 মাল্টিপ্লাই বাই 301 ডিভাইডেড বাই 100 হলো 6,02,000, সে 6 লক্ষ। আর আমি বিক্রি করেছি 10 লক্ষ, তাহলে 6 মাইনাস 10 প্রায় 4 লক্ষ আমার ক্যাপিটাল গেন। এর ভিতর স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, কোনো ব্রোকারেজ দিলে সেটা বাদ যাবে। আর ইনহেরিট করার পরে বা ইনহেরিট করার আগে ওই প্রপার্টির যদি কোনো ডেভেলপমেন্ট করে থাকি এবং তার যদি কোনো রেকর্ড থেকে থাকে, পাকা কাগজ থেকে থাকে, তাহলে সেইটার উপরও ইন্ডেক্সেশন করে সেটাও এর থেকে বাদ যাবে। তাহলে ভ্যালুয়েশনটা, ক্যাপিটাল গেনটা আরও কমে যাবে, তাহলে ট্যাক্সের লোডটা আরও কমে যাবে। এই মোটামুটিভাবে আশা করি ল্যান্ডেড প্রপার্টি, জমি বাড়ির ক্ষেত্রে কি করে ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করতে হবে, ইন্ডেক্সেশন ক্যালকুলেট করতে হবে, সেটা পরিষ্কার হলো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।